এপিসোড 43 শুরুতে দেখা যায় লুপি আলংয়ের সামনে বসে আছে। আলং বলে, তুমি কি তোমার ভাঙ্গারি বোর্ডে তাকে নেভিগেটর বানাতে চাও? শুধুই তার ট্যালেন্টকে নষ্ট করে ফেলবি। এই দুনিয়ায় কতজন মানুষ এত সঠিকভাবে ম্যাপ বানাতে পারে? সে আছে একটি গিফট। লুপি একটি কলম দেখতে থাকে যেখানে নামের রক্ত লেগে আছে। আলং তার গলায় সাক্ষ্য রেখে বকবক করতেই থাকে। লুপি একটি হাত দিয়ে সাক্ষ্যটি ধরে। আলং সেটা নড়াতেই পারে না। লুপির সাক্ষ্যটি আঙ্গুল দিয়ে চেপে ভেঙে ফেলে। নিচের সবাই শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। লুপি কিক মেরে একটি ডেস্ক বাইরে বের করে দেয়। সবার কাছে এটা সাধারণ ডেস্ক মনে হলো, নামির কাছে হচ্ছে এটা একটা কারাগার, যেখান থেকে লুপি থেকে উদ্ধার করছি। নামি শুধু দেখতে থাকি। এরপর লুপি একটা আলমারি বাইরে ফেলে দেয়। নামির ওই দিনের কথাগুলো মনে পড়ে, যেদিন আলং তাকে প্রথমবার সার্ভে রুমে নিয়ে আসি। আলং বলে, আজ থেকে এই রুম তোমার। এখানে তোমার ডেস্ক, পেন সবকিছু রাখা আছে। বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু পেয়ে যাবে। এদিকে আলং লুপির উপর অ্যাটাক করতে থাকে। লুপি তার অ্যাটাক ডস করে এবং সবগুলো কাগজপত্র নিচে ফেলতে থাকে। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে ফেক ম্যাপ বানাইনি কেন? এর অ্যান্সারও ওরা স্যার দিয়ে রেখেছে। একদিন নামি ফেক ম্যাপ বানিয়েছিল, কিন্তু আলং সেটা বুঝতে পেরে নামিকে খুব মেরেছিল। একদিন নামি বেলে মেরে ছবি আঁকছিল। আলং তাকে মেরে বলে, এরকম বাজে কাজ করার সময় তুমি কোথায় পাও? সে ছবিটি ছিঁড়ে বলে, যদি এর পরের বার থেকে এরকম ছবি আঁকো বা ফেক ম্যাপ বানাও, তাহলে আমি গ্রামবাসীদের অবস্থা এই ছবির মতোই করব। আসলে নজিকো যে বাচ্চাটির কথা বলেছিল সেটা নামিই ছিল, যে মৃত্যুর চেয়েও বেশি কষ্ট সহ্য করে আসছি। আজকে নামি সবকিছু মনে করতে থাকি। নামি কাঁদতে কাঁদতে বলে, ধন্যবাদ লুফি। উপরে আলং লুফির গলা কামড়ে ধরেছে। লুফি তার নাকটি ধরে ভেঙে দেয়। লুফি বলে, সে যদি এখানে থাকতে না চায় তাহলে আমি পুরো আলং পার্কে ভেঙে ফেলবো। লুফি তার পা অনেক উপরে তুলি। আলংও তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক করে দেয়, কিন্তু তার আগে লুফি ব্যাটলেক্স অ্যাটাক ইউজ করে আলং এর উপর। ফলে আলং একদম নিচের ফ্লোরে এসে পড়ি। আলং পার্কের পতাকাও ভেঙে যায়। ডক্টর বলে, আলং পার্ক ভাঙতে চলেছে, তাই সবাই নিরাপদ দূরত্বে সরে দাঁড়াও। না, আমি ওখানেই দাঁড়িয়ে থাকি। তাই জনি তাকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো আলং পার্ক ধ্বংস হয়ে যায়। সানজিরা পানি থেকে দেখতে থাকে। জোরো এখনো ঘুমিয়েই আছে। তখনই উপর থেকে একটি পাথর এসে তার উপর পড়ে। জোরো বলে, এখানে আবার কি হচ্ছে? এখনো কেউ জানে না যে লড়াইয়ে কে জিতেছে, তাই সবারই দৃষ্টি শুধু আলং পার্কের দিকে। লুফি দাঁড়িয়ে চিৎকার করে বলে, নামি, তুমি হচ্ছে আমার ফ্রেন্ড। নামি কাঁদতে কাঁদতে বলে, অবশ্যই। সানজি সুযোগের সদ্ব্যবহার করে নজিকোকে হাত করার চেষ্টা করে, কিন্তু নজিকো তো গিনসানকে জড়িয়ে ধরেছে। ফলে বেচারা সানজি পানিতে পড়ে যায়। গিনসান বলে, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমরা ফ্রি হতে পারবো। গ্রামবাসীরা সবাই দৌড়াতে থাকে খবর প্রচার করার জন্য। এট দ্য এন্ড এটাই তো হচ্ছে মানুষদের স্বভাব। এরপরের সিনে লোকজন লুফিকে উপরে তুলতে থাকে। পিছন থেকে উৎসব বলে, আমার সব ক্রেডিট তোমাকে দিয়ে দিলাম লুফি, তুমি মজা উপভোগ করো। তখনই সেখানে নামি আসে। সবাই নামিকে দেখতে থাকে, তাই লুফি উপর থেকে নিচে পড়ে যায়। নামি এসে লুফির হেড তাকে পরিয়ে দেয়। এরপর তারা হাত মেলে। তাদের মজা নষ্ট করার জন্য সেখানে কলোনেল নেজুমি আর তার সোল্ডাররা আসে। নেজুমি বলে, আমি কখনো ভাবিনি যে নাম না জানা কিছু পাইরেটদের কাছে ফিশম্যানরা হেরে যাবে। যাই হোক, এখন আলং এর যত সম্পদ আছে সবগুলো আমার, এবং ফিশম্যানদের হারানোর ক্রেডিটও আমিই নিচ্ছি। জোরো তার কলার ধরে বলে, কেন তাদের মজা নষ্ট করছো? এরপর এই চারজন তাদেরকে ইচ্ছা মতো মারে। নেজুমি বলে, খালি আরেকবার আমার দিকে আঙ্গুল দেখাও, দেখবে তিনটে আঙ্গুল তোমার দিকেই রয়েছে। নামি এসে জোরে মারে নেজুমির মুখে। ফলে নেজুমি পানিতে গিয়ে পড়ে। নামি তার গোপ টানতে টানতে বলে, তোমরা এই ফিশম্যানদের এখান থেকে নিয়ে যাবে এবং গোসা টাউনকে নতুন ভাবে বানাতে সাহায্য করবে, আর এখানকার কোনো মূল্যবান জিনিসে হাত দিবে না। এগুলো হচ্ছে এই আইল্যান্ডের সম্পদ। নেজুমি বলে, ঠিক আছে। নামি বলে, আরো একটি কথা, আমার টাকা আমাকে ফিরিয়ে দিতে হবে। নেজুমি বলে, আমি দিয়ে দিব। এরপর সে দূরে গিয়ে বলে, আমি তোমাদেরকে দেখে নিব পচা পাইরেটস। তোমার নাম লুফি না? তুমি তো ক্যাপ্টেন। তুমি আমাকে রাগিয়েছো, দেখো আমি কি করি। সে ওখান থেকে পালিয়ে যায়। লুফি বলে, সে কিভাবে জানলো যে আমি পাইরেট কিং হব? জোরো বলে, সে আবার কখন এই কথা বললো? এরপর তারা তাদের বেকার কথা বলা শুরু করে। নজিকো দেখেন আমি সত্যিই তাদের সাথে অনেক খুশি আছি। ডক্টর বলে, ফাইনালি ব্রেমের আত্মা শান্তি পাবে। আলং পাইরেটসের খেলা তো এখানেই শেষ, কিন্তু তোমরা নোটিস করছো কিনা জানি না, আলং এর ট্যাটু ছাড়াও কিছু ফিশম্যানদের গায়ে সূর্যের মতো আরো একটি ট্যাটু রয়েছে, যেমন হাসির কপালে এবং আলং এবং কুরবির বুকে। এটা কিসের ট্যাটু সেটা তোমরা আরো কয়েকশো এপিসোড পরে জানতে পারবে। এরপর দেখানো হয় 16 নাম্বার নেভি হেডকোয়ার্টারের সিন। সেখানে নেজুমি কারোর সাথে জোরে জোরে কথা বলছে। নেজুমি বলে, আমি হচ্ছে ব্রাঞ্চ 16 থেকে কলোনেল নেজুমি, মেরিন কোড এত। ওপাশের লোকটি বলে, তো চিৎকার করে বলছো কেন? আমি শুনছি তো। আসলে সে একটি যন্ত্রের মাধ্যমে কথা বলছে। এই যন্ত্রটির নাম হচ্ছে ট্রান্সপন্ডার স্নেল। এটাকে তোমরা ওয়ান পিস ওয়ার্ল্ডের স্মার্টফোনও বলতে পারো। নেজুমি বলে, আমি একটি ছবি পাঠাচ্ছি। এই ছেলেটির নাম আছে স্ট্র হ্যাট লুফি। সে এবং তার 4জন ক্রুমেটকে গভর্নমেন্টের শত্রু হিসেবে আমি চিহ্নিত করেছি। তারা আলংকে হারিয়েছিল। আমি চাই তাদের ক্যাপ্টেনের উপর অনেক বড় বাউন্টি বের করা হোক। আর নিচে ডেড অথবা অ্যালাইভ লিখতে ভুলে যেও না। সে যে ছবিটি পাঠিয়েছে সেখানে লুফির সাথে আরো একজনের ছবি উঠেছে। এখানে যে অংশটি দেখা যাচ্ছে সেটা আসলে উৎসবের পেছনের দিক। এর পরের সিনে দেখা যায় গ্রামবাসীরা সবাই পার্টি করতে থাকে। নজুকো একটি জায়গায় বসে ড্রিঙ্ক করছে। তখনই সেখানে ওই ছেলেটি আসে। এই ছেলেটির নাম আছে সাবো। সাবো বলে, যে আলংকে হারিয়েছে সে কোথায়? নজুকো বলে, ওখানে যে ছেলেটি স্ট্রেট পরে আছে সেই আলংকে হারিয়েছিল। এরপর দেখানো হয় লুফিকে। সে রাক্ষসের মতো খাবার খাচ্ছে। খাবারের সাথে প্লেটটিও গিলে ফেলে। সেটা তার গলায় আটকে যায়। কিছুক্ষণ চেষ্টার পর প্লেটটি তার পেটে ঢুকে।
এদিকে সানজি আর উৎসব একটি জায়গায় বসে আছে। সানজি বলে সে কি এখনো ওখানেই আছে? উৎসব বলে কোনো সাধারণ মানুষ এরকম আঘাত পেলে তাকে 2 বছর বিছানায় পড়ে থাকতে হতো। এরপর দেখানো হয় জোরুকে। তার পাশের বেডে জনি আর ইউসুফও ঘুম দিচ্ছে। আর ডক্টর জোরুর আঘাত সেলাই করতে থাকে। গ্রামের ডক্টর বলে তোমরা শিপে কোনো ডক্টর রাখোনি কেন? তখনই সেখানে লুপি এসে বলে অনেক ভালো কথা বলেছো, আমাদের একজন ডক্টরের প্রয়োজন, কিন্তু তার আগে একজন মিউজিশিয়ানকে জয়েন করাতে হবে, তাই না জোরু? জোরু বলে মিউজিশিয়ান কেন আগে? লুপি বলে জানাই তো প্যারেটে গান গায়। এরপর সে ডক্টরকে বলে নামি কোথায় গেছে তুমি কি জানো? তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ডক্টর বলে তাহলে তাকে একটি জায়গায় পাবে। এরপর দেখানো হয় সমুদ্রের কিনারার সিন। সেখানে নামি আর গেনসান বেলেমের কবরের পাশে বসে থাকে। তখনই নজিকো এসে নামিকে বলে তুমি এখন এখানেই আছো? তোমার ফ্রেন্ডরা তোমাকে খোঁজাখুঁজি করছে। নামি গেনসানকে বলে যদি বেলেমেরে বেঁচে থাকতো তাহলে তোমার কি মনে হয় সে আমাকে পাইরেট ক্রু জয়েন করতে দিত? গেনসান বলে কখনোই না। নজিকো বলে আমার মনে হয় না সে তোমাকে আটকাতো। গেনসান বলে তুমি কি তাকে উস্কে দিচ্ছ? নজিকো বলে সে যদি তোমাকে আটকানোর চেষ্টাও করতো তাহলে কি তুমি তার কথা শুনতে? নামি জিভ দেখিয়ে বলে কখনোই না। গেনসান হাসতে হাসতে বলে তোমরা সত্যিই বেলেমেরের মেয়ে। সে নামিকে বলে তোমার যেটা ইচ্ছে হয় সেটাই করো। আমার মনে হয় বেলেমেরও এমনটাই চায়। এরপর রাতের সিন দেখানো হয়। গ্রামবাসীরা এখনো পার্টি করতেই আছে। জোরো একটি জায়গায় বসে ড্রিঙ্ক করতে থাকে। সেখানে সানজি এসে বসে আর বলে তোমার আঘাতের কি অবস্থা? জোরো বলে কিছুদিনের মধ্যেই সেরে উঠবি, কিন্তু পার্টি কখন শেষ হবে? 3 দিন থেকে এভাবে পার্টি চলছে। সানজি বলে যদি তোমার ইচ্ছে হয় তো যাও। সেখানে লুপি এসে অনেকগুলো মিট নিয়ে। লুপি বলে ওই সানজি, তুমি যে মেলন দিয়েছিলে সেটা কি ছিল? সানজি বলে সেটা নিশ্চয়ই রহাম মেলন ছিল। লুপি বলে তুমি সেগুলো কোথায় পেয়েছিলি? সানজি বলে আমি জানি না, কিন্তু লুপি ততক্ষণে চলে গেছে। সানজি বলে সে 3 দিন থেকে নন স্টপ খেয়েই যাচ্ছে। আমার তো খাওয়া শেষ, এখন আমি মজা করব। সে মেয়েদের পিছনে দৌড়াতে থাকে। জোরোর ড্রিঙ্ক শেষ হয়ে গেছে তাই সে ঘুমিয়ে পড়ে। উসব একটি মাইক দিয়ে ভাষণ দিতে থাকে। উসব বলে আমি হচ্ছি ক্যাপ্টেন উসব, আমি সবচেয়ে শক্তিশালী ফিশম্যান বসকে হারিয়েছিলাম, এর জন্য এখন একটা গান শোনো। সে গান করা শুরু করে দেয়। তার গানের লিরিক্স হচ্ছে এরকম। कौन है वो, कौन है वो, कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया। तेरे बाप को लेके आता हूँ मैं। কে ছিল সে যে ফিশম্যানদের হারিয়েছে? এরপর দেখানো হয় নামিকে। সে আলং এর ট্যাটু রিমুভ করার জন্য ডক্টরের কাছে এসেছে। ডক্টর বলে এই ট্যাটু কখনোই উঠবে না, এটা হচ্ছে পার্মানেন্ট ট্যাটু। এটা তো হওয়ারই ছিল। ফিশম্যানরা সারাদিন পানিতে থেকে তবুও এই ট্যাটুটি নষ্ট হয় না। আর এখন ডক্টরের 2 সেটটি ঘষায় কি উঠে যাবে? নামি বলে আমার কাছে একটি ট্যাটু আছে, তুমি কি সেটা এটার উপর লাগিয়ে দিতে পারবে? এরপর দেখানো হয় গেনসানকে। সে বেলেমেরের কবরে বোতল খালি করে বলে তোমার মেয়েরা সত্যিই বড় হয়ে গেছে। তখনই সেখানে লুপি এসে রহাম মেলন খুঁজতে খুঁজতে। লুপি বলে এখানে আবার কবর কেন, কেউ কি মারা গেছে? গেনসান বলে অনেক আগেই মারা গিয়েছিল। লুফি বলে ডিফেস্ট কনভেনিয়েন্স, ডিফেস্ট কনকেশনস, কমপ্লিমেন্ট। গেনসান বলে অনেক চেষ্টা করেছো, ডিফেস্ট কন্ডোলেন্স বলে। এরপর গেনসান বলেন আমি তোমাদের সাথে যেতে চাচ্ছি, আমি তাকে আটকাতেও চাই না। যদি তার কাছ থেকে তার হাসি ছিনিয়ে নাও তাহলে আমি এসে তোমাকে মারবো। লুফি বলে ঠিক আছে। এদিকে গ্রামবাসীরা সবাই ঘুমিয়ে পড়েছে। ওসব ঘুমের মধ্যেই 308 নাম্বার গান গাইতে থাকে। সানজিও কয়েকজন মেয়ের সাথে ঘুম দিচ্ছে। ফাইনালি উসবও ঘুমিয়ে পড়ে। এরপর দেখানো হয় নামিকে। সে একটা বস্তায় একটি কাগজ লাগিয়ে চেয়ারে বসে থাকে। এখানে লেখা আছে আমি এগুলো গ্রামবাসীদের দিয়ে যাচ্ছি। এরপর সে একটি ছবি হাতে নেয়, যেখানে তার নজিকো আর বেলেমেরের ছবি তুলে আছে। তার পুরোনো দিনের কথাগুলো মনে পড়তে থাকে। নামের মনে হয় বেলেমেরে তার সামনেই বসে আছে, কিন্তু সেখানে তো কেউ নেই। ঘর থেকে বের হওয়ার সময় নামের মনে হয় কেউ যেন তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। এরপর সকালের সিন দেখানো হয়। লুফিরা জিনিসপত্র শিপে তুলতে থাকে। লুফি বলে সবকিছু কি তোলা শেষ হয়েছে? জোরো বলে হ্যাঁ। সেখানে জনি আর ইসোকু এসে বলে এখন আমাদেরকেও বাউন্টি হান্টিং এর কাছে ফিরে যেতে হবে। আশা করছি আরো একদিন আমরা মিলিত হব। জোরো বলে তোমাদের খেয়াল রেখো। উসব বলে এখন আমাদেরকে যেতে হবে। সানজি বলে কিন্তু নামিসান কোথায়? জোরো বলে সে মনে হয় আসবে না। সানজি বলে কেন আসবে না? তুমি নিশ্চয়ই নামিসানের সাথে খারাপ কিছু করেছো। জোরো বলে আমি কি করে জানবো? সানজি লুফিকে বলে যদি নামিসান না আসে তাহলে তোমাদের সাথে যাওয়ার 98.72% ইচ্ছে আমার চলে যাবে। লুফি বলে আমি এখনো রহাম মেলন পাইনি। গ্রামবাসীরাও নামের বিষয়ে কথা বলতে থাকে। গেনসান বলে সে 100 মিলিয়ন বেরি কেন ছেড়ে গেছে, এগুলো সে কষ্ট করে উপার্জন করেছিল। নজিকো বলে সে একটি সিটির সাথে এগুলো রেখে গেছে। তখনই সেখানে নামি আসে। সে লুফিদেরকে শিপ চালাতে বলে। এরপর সে শিপের দিকে দৌড় মারে। ডক্টর বলে সে কি বিদায় না নিয়ে চলে যেতে চাচ্ছে? ওসব সেল সেট করে জোরে অ্যাঙ্কর তুলে ফেলে। গোয়িং মেরি চলা শুরু করে দেয়। নামি গ্রামবাসীদের মধ্যে এদিক সেদিক দৌড়ে এগলাফে শিপে এসে পড়ে। এরপর নামি তার জামা উপরে তুলে সেখান থেকে অনেকগুলো মানিব্যাগ পড়তে থাকে। আসলে নামি সবারই মানিব্যাগ চুরি করে এনেছে। নামি বলে সবাই নিজেদের খেয়াল রেখো। লোকজন বলে আমাদের ব্যাগ ফিরিয়ে দাও চোর মেয়ে কোথাকার। উসাব বলে সে তো একটুও বদলায়নি। জোর বলে কে জানে হয়তো একদিন সে আবারও আমাদেরকে ধোকা দিয়ে দিবে। সানজি বলে অনেক ভালো নামিছেন। লুফি মাথা বের করে হাসতে থাকে। গেনসান বলে আমাদের প্রমিসের কথা ভুলে যেও না। লুফি বলে কখনোই না। এরপর সবাই তাদেরকে বিদায় জানায়। ডক্টর গেনসানকে একটি কাগজ দেখিয়ে বলে এই ট্যাটুটি সে তার হাতে লাগিয়েছে। এটা হচ্ছে কমলা আর পিনহয়েলের মার্ক। নজিকো বলে তোমার পিনহয়েল কোথায় গেনসান? গেনসান বলে সেটার আর প্রয়োজন হবে না। এরপর আবার 5টে সিন দেখানো হয়। বেলেমেরে বলে তোমার এই ভয়ানক চেহারা নিয়ে নামের সামনে কখনো এসো না।
আসলে গিনসানের চেহারা দেখে নামি কাঁদতে থাকে। গিনসান বলে, আমি কি করতে পারি, আমার চেহারাই এরকম। পরের দিন সে মাথায় পিনহোল লাগিয়ে নামির সামনে আসে। এটা দেখে নামি হাসতে থাকে। এরপর থেকে গিনসান তার মাথায় পিনহোল লাগিয়ে ঘুরে বেড়ানো শুরু করে। এরপর বেলেমেরের কবরের সিন দেখানো হয়। সেখানে গিনসান তার পিনহোলটি ঘিরে রেখেছে। আমরা সেখানে একটি কমলাও দেখতে পাই। মেবি এটা নামি রেখে গিয়েছিল।